কই তুমি? এই মেয়ে, কে তো? আপনি? ও, আপনি এখন এই বাড়িতে কাজ করেন? না, এটা তো আমার বাড়ি। আর সোহেল, সোহেল আমার ছেলে। সোহেল আপনার ছেলে মানে? আর এটা আপনার বাড়ি মানে? কি বলতেছেন আপনি এসব? কেন? যা সত্যি তাই তো বলতেছি। এটা আমার বাড়ি, সোহেল আমার ছেলে। বিশ্বাস হয় না? না, বিশ্বাস হয় না। সোহেল তো আমারে বলে নাই যে আপনি ওর মা। তাইলে ও আমার সাথে প্রতারণা করছে। আল্লাহ, এটা আমি কি করলাম? বাবা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করছিল, আমি সেইখান থেকে পালায় চলে আসছি। এখন তো আমি বাসায়ও যাইতে পারবো না, তাহলে তো বাবা আমারে খুন করে ফেলবে। সোহেল, সোহেল, সোহেল! তুই এই বাড়িতে কি করছিস? আমারও তো একই প্রশ্ন, তুই এই বাড়িতে কি করছিস? আর আপনি তো আমাদের বাড়ির কাজের মহিলা ছিলেন, তাই না? আপনি এখানে কি করছেন? আমারও তো একই প্রশ্ন, যে তোমরা দুই বোন বিয়ের সাজে আমার বাড়িতে কেন? সোহেল আপনার কি হয়? সোহেল আমার ছেলে। আচ্ছা, তুই বল, সোহেলের সাথে তোর কি সম্পর্ক? সোহেল আর আমি একে অপরকে ভালোবাসি। আর সোহেল আমাকে বলছে এই বাড়িতে আসতে, তাই তো আমি বিয়ের আশার থেকে পালিয়ে আসছি সোহেলকে বিয়ে করব বলে। সোহেল তো একই কথা আমাকেও বলছে। ও বলছে ও আমাকে অনেক ভালোবাসে। আমিও তো সোহেলকে অনেক ভালোবাসি। তাই তো বাবা তোর আর আমার বিয়ে একই দিনে ঠিক করছে। আর আমি সেই বিয়ের আসর থেকে পালাইয়া ওর বাড়িতে চলে আসছি, আমি আমার ভালোবাসার মানুষের সাথে সংসার করব বলে। আপু, তুই এসব কি বলছিস? তুই যা বলতেছিস সত্যি বলতেছিস? হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি ও তোর আর আমার সাথে প্রতারণা করেছে। এর শাস্তি তো অনেক ভয়ানক হবে। কিন্তু এখন আমাদের কি হবে? তুই যাকে ভালোবাসিস আমিও তাকে ভালোবাসি, আর তাই তো বিয়ের আসর থেকে চলে আসছি। এখন বাবার কি হবে? বাবার তো মান সম্মান সব ধুলোর সাথে মিশে যাবে। আমি বুঝতে পারতেছি না, আমার ছেলে সোহেল একজন, তোমাদের দু বোনের সাথে কেন ভালোবাসার অভিনয় করবে? আর কেনই বা তোমাদের বিয়ের আসর থেকে এখানে চলে আসতে বলবে? আমি তো কিছুই বুঝতেছি না। আপনার ছেলে আমাদের দুইজনের সাথে ভালোবাসার অভিনয় করছে, আমাদের সাথে প্রতারণা করছে। আপনার ছেলের তো একটা বিচার চাই। আপনার ছেলেকে ডাকেন, ডাকেন। ডাকেন আপনার ছেলেকে। হাত ছাড়ো, আমি ডাকতেছি। সোহেল, সোহেল, সোহেল! তোমরা এখানে দাঁড়াও। আমি এত ডাকতেছি তাও সোহেল ভিতর থেকে বের হচ্ছে না কেন? ও ঘরের ভিতরে আছে কিনা আমি সেটা দেখে আসতেছি। আখি, আমরা দুইজন বোন। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হইছি। দুইজন সব সময় নিজের দুঃখে কষ্টের কথা শেয়ার করতাম। একই বিছানায় ঘুমাইছি, একই টেবিলে একসাথে খাইছি। কই, তুই তো সব সময় আমার সাথে সব কথা শেয়ার করতি। কিন্তু সোহেলের সাথে যে তোর এই সম্পর্ক, কখনো তো আমারে বলস নাই। আজকে তোর আর আমার বিয়ে, আমরা দুইজন সেই বিয়ের আসর থেকে পালায় চলে আসছি। আপু, আমিও কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা মানলাম আমি না হয় বুঝি না, তুই তো বুঝিস, তুই তো আমার বড়। তুই কেন একই ভুল করলি? তুই তো পারতি আমাকে শেয়ার করতে যে সোহেলের সাথে তোর সম্পর্ক। তুইও তো আমাকে কিছু বলিসনি। আমরা এখন বাড়িতে কি করে যাব? এলাকার লোকজন ছি ছি করবে। আমরা অনেক বড় ভুল করছি রে। এখন এই ভুলের মাসুল আমরা কি করে দিব? কই আপনার ছেলে কই? কি হলো, ছেলের লুকায় রাখছেন? আপনার ছেলের লুকায় রেখে না কোনো লাভ হবে না। ডাকেন আপনার ছেলেরে। শোনো মা, আমার ছেলে বাসায় নাই। কি? বাসায় নেই মানে? এই একদম মিথ্যা বলবেন না। আপনার ছেলেকে তাড়াতাড়ি ডাকুন। এর একটা সমাধান করেই তারপর আমরা এই বাড়ি থেকে যাব, তার আগে না। এই চল ঘরে চল, চল।
এই এই বেয়াদব মেয়ে ছেলে, তোকে না বলছে যে আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে? আমার জুতোটা মুছে দে। কি বাবার কথা কানে যায় না? ভাই সাহেব, এদিকে আপনার মায়েরা নানান কাজের কথা কয়, তাদের একটু দেরি হলে তারাও মারধর করে। আমি তাদের সমস্ত কাজ সারছি, টেবিলটা মুছে চিন্তা করছি আপনার ঘরে যাব, কিন্তু আপনার তো দেরি হয়ে যাইতেছে সেটা আমি বুঝতে পারি নাই। দেরি হয়ে যাচ্ছে বুঝতে পারি নাই না? আমার কাজের কোনো গুরুত্ব নেই। এই এই বেয়াদব মেয়ে ছেলে। ভাই সাহেব, আপনি আমার গায়ে হাত তুললেন, আপনারা তো নিষ্ঠুর কেন, এত পাষাণ কেন? আমি কি মানুষ না? আমার কি শরীরে ব্যথা লাগে না? যখন যেটা বলতেছেন সেটাই তো করতেছি। সংসারের সমস্ত কাজ এক হাতে সামলাই, তারপরও আপনাকে মন পাই না, আল্লাহ জানে। আর কত কি করলে তারপর আমি আপনাকে মন পাবো? এই তোমার ডায়লগ শোনার জন্য আমি এখানে আসিনি। যাও, আমার জুতো ব্রাশ করে দাও দ্রুত। আচ্ছা ঠিক আছে, আমি ব্রাশটা নিয়ে আসি। এই ছোট লোক, এই ব্রাশ আনবি কেন? ব্রাশ আনবি কেন? আমার ব্রাশ তো অনেক দামি। তোর এই কাপড় দিয়ে মুছে দে। ব্রাশ আনতে যেয়ে তো তুই হারিয়ে যাবি। মোছ, কাপড় দিয়ে মোছ। সাহেব, আমি তো আপনাকে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সবকিছুই পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু আপনারা তো আমার কথা কখনোই ভাবেন না। এই যে বলতেছি আমি 30,000 টাকা পাবো, আপনি আমার টাকাটা দেন। আমার ছেলেটার আমি লেখাপড়া শিখাইতেছি, ওর ফর্ম ফিলাপে টাকা লাগবে, সেই টাকাটা দিলে আমার ছেলেটা পরীক্ষা দিতে পারবো। সাহেব, টাকাটা আমারে দেন না। আপনারা মারেন, কাটেন, যা খুশি তাই করেন, আমি কিছু বলবো না, শুধু আমার ছেলের পরীক্ষার জন্য টাকাটা দেন। চুপ ছোট লোক, একটু জুতো মুছতে বলেছি, এখন টাকার কথা বেরিয়ে গেছে। এই 3 বেলা খাস না এখানে, আবার রাত্রে তো যাওয়ার সময় এক হাঁড়ি ভরে নিয়ে যাস খাবার, তাতে তোর হচ্ছে না? তোর টাকাটা এখনই দিতে হবে। কই খাইতে দেন? সারাদিন কাজ করার পর ডাল ভাত ছাড়া আমার কপালে এক টুকরা মাছও জুটে না। আমার ছেলেটা মাঝে মাঝেই বলে, মা মাছ আর রান্না করো না, মাংস রান্না করো না। কখনো তো তোমার মাছ মাংস আনতে দেখি না। আমি কতবার চাইছি আপনাদের মেয়ের কাছে, কিন্তু তারা দেয় নাই। সাহেব, আমি মাছ মাংস কিছু চাই না, আমার ছেলেটা পরীক্ষা দিব, আমার ফিসের টাকাটা দেন। এই চুপ কর। বুয়ার ছেলে লেখাপড়া করবে, বুয়ার ছেলে লেখাপড়া করে জজ ব্যারিস্টার হবে, কচু হবে। কাজ করো ঠিক মতো, সময় মতো তোমাকে টাকা দিয়ে দেবো। আল্লাহ গো, আমি আর কত সহ্য করো, আমার আর ধৈর্য দাও। ছি 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 ছি, এই তুই চোখে দেখিস না? হ্যাঁ, তুই অন্ধ? আমি একটা গুরুত্বপূর্ণ কাজে যেতেছিলাম এত সুন্দর করে রেডি হয়ে, আর তুই ময়লা তানাটা আমার গায়ে লাগাইলি। হ্যাঁ, বিশ্বাস করেন আমি খেয়াল করি নাই, খেয়াল করলে আপনার সাথে আমার ধাক্কা লাগতো না। একটু আগে আপনার আব্বা আমার গায়ে হাত তুলছে, তাই আমি একটু অন্য মানুষ ছিলাম। এদিকে ছেলেটার পরীক্ষার ফিস জোগাড় করতে পারতেছি না, নানান চিন্তায় আমার মাথাটা ঠিক নাই, আমি ইচ্ছা করে দেই নাই। বিশাল আমার বাবা তোর গায়ে হাত দিচ্ছে, এটা তুই আমারে কইতেছিস কেন? আমি কি আমার বাপের বিচার করবো? হ্যাঁ, আমার বাপ তোর গায়ে হাত তুলছে, একদম ভালো করছে। আমার বাবা যে তোর মাইরা ফেলে নাই, এটাই তো অনেক। মা গো, আমি তোমার মায়ের বয়সী, তুমি এটা কেমন কথা বললা? তোমার বাপ মারে, তুমি মারো, সবাই ধরে ধরে মারো। সংসারের সমস্ত কাজ তো আমি এক হাতেই করি, একটু তো সময় লাগবে, তার জন্য তোমরা কথায় কথায় আমার গায়ে হাত দেবা। ওরে বাবা রে, ওনার গায়ে হাত তোলা যাবে না। এই তুই হইলো এই বাড়ির কাজের লোক, তোর গায়ে হাত তুলবো না তো কার গায়ে হাত তুলবো? আর তুই আমার মার সাথে তুলনা দেস? হ্যাঁ, তুই আমার মার যোগ্য? হ্যাঁ, তুই কি আমার মা হইতে পারবি? তোর না বলছি, হ্যাঁ, আমার মুখে মুখে তর্ক করবি না। আমার মুখে মুখে তর্ক করো না, যাও। কেমন লাগে এখন? হ্যাঁ, আর কখনো যদি আমার মুখে তর্ক করিস না, আজকে তো শুধু বলের সাথে টক দিছি, একদিন পরে মাইরেই ফেলবো। ছাড়।
আমি কাম করে দেখে তখন তখন গায়ে হাত তুললো। আখি, আখি, কি হয়েছে বাবা, তুমি আবার ফেরত আসলা? আরে আমি তো অনেক দূর চলে গিয়েছিলাম, আমার ফোন দুটো নেইনি। দেখ তো ফোন দুটো কোথায় আছে। কি বলতেছো, তুমি ফোন নিয়ে যাও নাই? না না না, তোরাও তো লক্ষ্য রাখিস না, আর ওই যে বুয়াও কোনো লক্ষ্য রাখে না। বুঝতে পারছি, ওই বুয়াই সব নষ্টের মূল। খোঁজ খবর রাখবে না একটু? ফোন কই আছে, তুমি কই যাইতেছো না যাইতেছো? দাঁড়াও, আমি ডাকতেছি। না না না, তুই একটু দেখ না, তুই ফোনটা আমার রুমে আছে কিনা দেখ। আচ্ছা। বাবা, ফোন তো আমি পাচ্ছি না। কি বলিস, ফোন পাচ্ছিস না? এই বুয়াকে ডাকতো। এই বুয়া, তাড়াতাড়ি আসো তো এদিক। এই আমার ফোন কোথায়, ফোন কোথায়, কোথায় থাকো? আমিও অফিসে যাওয়ার সময় সবকিছু গোছগাছ করে আমাকে দিতে পারো না? তোমার কাজটা কি, কি করো তুমি? আমি ফোনের কোনো খবর জানি না, আর ফোন তো স্যারের রুমেই থাকে, আমি কেমনে জানুম? আর বুঝতে পারছি, আসলে স্যারের কাছে আজকে 30,000 টাকার কথা কইছি যে আমার পোলার পরীক্ষার ফিস লাগবো। এই কারণে আপনারা আমার চোরের দুর্নাম দিতেছে। আমি তো চোর না, এতদিন ধরে কাজ করতেছি আপনাকে বাসায়, কই কোনোদিন তো কোনো কিছু নেই। এই বেয়াদব ছেলে, বাড়িতে তোর কি কাজ, কি কাজ তোর? আমি যখন অফিসে যাবো সবকিছু গোছগাছ করে আমাকে দিবি না? এখন বলিস ফোন নাই, আবার টাকার কথা উঠাস। শোন, ফোন যদি না পাওয়া যায় তোর ওই 30,000 টাকা তো যাবেই, উপরন্তু আরো 20,000 টাকা তোকে জরিমানা করবো, এটা মনে রাখিস। বাবা কি বলছে শুনতে পারছস? ফোন যদি পাওয়া না যায়, তুই টাকা তো পাবি না, সাথে তোর যে কি অবস্থা করি সেটা খুব ভালো করেই বুঝতে পারতেছিস। বিশ্বাস করেন ম্যাডাম, বিশ্বাস করেন ভাই সাহেব, আমি চোর না, আমি ফোন চুরি করি নাই। বুঝতে পারছি, এইভাবেও ফোন বের করবে না। হ্যাঁ, এই, ভালো করে দে। ভালো করে দে। এই, ওই যে আমার ফোনে তো রিংটোন বাজছে, হ্যাঁ দেখি। কি ব্যাপার মা, কি হয়েছে তোমার? তুমি তুমি কান্না করতেছো কেন? কই কিছু হয় নাই, চোখের মধ্যে ময়লা পড়ছে তো তাই পানি পড়তেছে। মা, তুমি কি আমার কাছে কিছু লুকাইতেছো? কি লুকাইতেছো তুমি আমার কাছে? কি হয়েছে তোমার? তোমার তো আমি কোনোদিন এইভাবে কান্না করতে দেখিনি। কি হয়েছে তোমার আমাকে বলো একটু। বাসান রে, যে বাড়িতে আমি কাম করি ওই সাহেবরা প্রতিদিনই আমার উপর অনেক অত্যাচার করে, আমি কিছুই মনে করি না। এতদিন ধরে কাম করতেছি, তাকে কাছে আমি 30,000 টাকা পাবো, কাম যে সাইডে আসো সেইটাও পারি না। ওই 30,000 টাকার লোভে এখন আমি কাম করতেছি, ঠিক মতো খাইতে দেয় না, একটা কথা কইলে যাতা ব্যবহার করে। সাহেব তো মারে, সাহেবের যে 2 মাইয়া আছে তারাও ধরে মারে। দেখ না বাজার, আমার মাথা ওয়ালের সাথে বাড়ি দিয়ে ফুলাই দিয়েছে। তুমি কি বলতেছো এসব? মানে যে বাড়ির লোকজন তোমার মারধর করে সেই বাড়িতে তুমি কাজ করতেছো? তুমি 30,000 টাকা বা তুমি তো সেটা জোর গলায় চাইতে পারো যে আমার 30,000 টাকা আমাকে ফেরত দেন, আমি আর এই বাড়িতে কাজ করবো না। তুমি মায়ের খাওয়ার পরেও ওই বাড়িতে কাজ করতে চাইতেছো, এই কথা তো আমাকে আগে কোনোদিনও বলোনি মা। আমি এর প্রতিবাদ করব। আমি 30,000 টাকা কিভাবে নিয়ে আসতে হয় আমি সেই ব্যবস্থাই করব। আমি প্রয়োজন সাহেবের গলা টিপে ধরবো। না না, তার কত বড় সাহস, সে কাজের বুয়া একটা মহিলা তার বাড়িতে কাজ করে বলে সে তারা মারধর করবে? এটা কোনো কথা? আমরা গরিব মানুষ বলে কি আমাদের দেশে কোনো সমাজ নাই, আমাদের কোনো আইন নাই? তুমি সহ্য করলেও আমি সহ্য করতে পারবো না। বাবা তুই যাস না, ওরা মানুষ ভালো না, ওরা আমারে মারছে, তোরও মারবো, আমার কসম লাগে। তুই যাস না বাবা, আমি শুধু তোর লেখাপড়া, তোর চাকরি, তোর ভবিষ্যতের কথা চিন্তা করে পড়ে থাকি। যেদিন তুই অনেক বড় হবি সেদিন আমি আর কাজ করতে যাবো না।
শামীম, এই শামীম, কি রে? আরে টাকাটা দাঁড়িয়ে আছি তো, ব্যাংকে যাবি না? ব্যাংক তো বন্ধ হয়ে যাবে, সবাই শেষ। খালা আসসালামু আলাইকুম। কি রে, তুই হঠাৎ করে কিছু না জানে আমাদের বাড়িতে? খালা একটু প্রয়োজনে আসলাম। আমি তো জানতাম প্রয়োজন ছাড়া তুই আমার বাড়িতে আসবি না। তো প্রয়োজনটা কি সেটা আমাকে বল। খালা তুমি তো ভালো করে জানো আমাদের অবস্থাটা কি। মা কষ্ট করে এ বাড়ি ও বাড়ি কাজ কাম করে আমার পড়াশোনার খরচ চালিয়ে যাচ্ছে। আমার কলেজ এমার্জেন্সি 10,000 টাকা লাগবে, কিন্তু এই মুহূর্তে মায়ের দেওয়ার মতো কোনো অবস্থা নেই। তাই আমি তোমার কাছে চলে আসলাম। যদি 10,000 টাকা দিয়ে আমাকে একটু সাহায্য করতে। চিন্তা করো না খালা, মা এক বাড়িতে 30,000 টাকা পাবে। ওরা বলছে যে 10-12 দিনের মধ্যেই টাকাটা দিয়ে দিবে। টাকাটা পেলে আমি তোমার টাকাটা দিয়ে যাবো। আমি প্রথমে ভাবছিলাম তুই কেন আসছিস এই বাড়িতে, প্রয়োজন না? প্রয়োজন ছাড়া তো আমার কাছে আসিস না, তাই না? আচ্ছা, কোন মুখ থেকে আসিস তোরা? কি বলতে আসিস আমার কাছে? এই গ্রামে আমি মুখ দেখাইতে পারি না তোদের জন্য। তোর মা মানুষ ভাষা কাজ করে আর তুই কলেজে পড়িস, আর টাকা দেবো আমি? এত শিক্ষকদের দরকার কি? কাজ কর, কাজ করে টাকা কামা। খালা অনেক আশা ভরসা নিয়ে তোমার কাছে আসছি। আমি যে 10,000 টাকা সময় মতো জমা দিতে না পারি, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি খালা, তুমি তোমার আপন খালা, সেই ভরসায় তোমার কাছে আসছি। তোর ক্ষতি হবে না? এই তোর ক্ষতি হলে আমার কি হবে? আমি কি করবো তোর ক্ষতি হলে? যা বেরো আমার বাড়িতে, আমার কোনো টাকা নেই। আমি তোদের কোনো টাকা পয়সা দিতে পারবো না। প্রয়োজন ছাড়া তো এই বাড়িতে আসিস না, খালার খোঁজ খবর নিস না। টাকা লাগবে আর চলে এসে খালার বাড়িতে। টাকা হাত পাতলেই পাওয়া যায়, তাই না? বেরো, বেরো আমার বাড়িতে। খালা আমি তো তোমার হাতে টাকা দেখতেছি, 10,000 টাকা আমার দাও না, আমার আমার খুবই দরকার। আমার ক্ষতি হয়ে যাবে যদি আমি সময় মতো টাকাটা জমা দিতে না পারি। ও মা, তুই আমার হাতে টাকা দেখছিস, তাই না? টাকার জন্য অভিনয় করতেও শিখছো, তাই না? এই বেরো, এই টাকা আমি এখন ব্যাংকে জমা দেবো। আমি শামীমকে ডাকতেছি, ও ব্যাংকে জমা দেবে, ঠিক আছে? তুই যা, আমি 1 টাকাও দিতে পারবো না। ঠিক আছে, আমি আমি আর কোনোদিন তোমাদের বাড়িতে আসবো না। যদি আসাতে অন্যায় হয়ে থাকে আমি মাফ চাইতেছি। যা, আর কোনোদিন আসবি না। দাঁড়িয়েছিস কেন? কোন মুখ নিয়ে বারবার আসে? লজ্জা করে না? এত অপমান করে লজ্জা করে না? তারপর আসবে, বারবার আসবে। টাকার মনে গাছ লাগাইছি আমি। কিরে শামীম, সোহেল, এখানে কি করছিস তুই? কি ভাবছিস? মন খারাপ কেন তোর? আসলে আমার মায়ের সাথে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। সন্তান হয় কিভাবে বলে আমি নিজেই বুঝতে পারতেছি না। তুই তো ভালো করে জানিস আমাদের আর্থিক অবস্থা সম্পর্কে। আমার মা যে বাড়িতে কাজ করে, সেই বাড়ির 3টা সদস্য আমার মায়ের উপর প্রতিনিয়ত অন্যায় অত্যাচার করেই যাচ্ছে। এমনকি প্রতিটা মুহূর্তে আমার মায়ের গায়ে পর্যন্ত তারা হাত তোলে। কি বলিস এগুলা? শুধুমাত্র আমার মা সেই বাড়িতে পড়ে আছে, সেই বাড়ির লোকজনের কাছে 30,000 টাকা পাবে। সেই বাড়ির লোকজন আজকে দিচ্ছে কালকে দিচ্ছে বলে বলে আর টাকাগুলো দিচ্ছে না। তুই আমাদের গ্রামে তো অনেক মুরব্বী আছে, এদের কাছে একটু বল। মাধবরকে ডেকে কথাগুলো বলছিলাম, সে আশ্বাস দিচ্ছে সে এর একটা বিহিত করবে, কিন্তু কথাই আছে না, পৃথিবী হচ্ছে টাকার গোলাম। যার টাকা আছে মানুষজন তো তার কথাই বলবে। আমাদের কি আছে? আমাদের লোকজন নেই, আমাদের আত্মীয় স্বজন নেই, আমাদের সাপোর্টের কয়জনের কথা বলে? বিশ্বাস কর বন্ধু, আমি যখন আমার মায়ের মুখ থেকে শুনি যে আমার মায়ের উপরে ওই বাড়ির 3জন সদস্য প্রতি মুহূর্তে অত্যাচার করে, আমার খুবই কষ্ট লাগে। আমার করার মতো কোনো অবস্থা নেই। আচ্ছা বন্ধু, শোন তাহলে, আমার কাছে একটা বুদ্ধি আছে। সমস্যা নাই, তুই বাড়ি যা। ঠিক আছে। আচ্ছা। আপু, আপু, একটু এদিকে আয় তো। কি হয়েছে? আপু, আমি না একটা ভুল করে ফেলছি। তুই ভুল করছিস? কি ভুল করছিস? আমি না বাবার ওয়ালেট থেকে টাকা নিয়ে ফেলছি, মানে চুরি করছি। আল্লাহ, তুই বাবার পকেট থেকে কেন টাকা চুরি করতে গেলি? কি করবি তুই টাকা দিয়ে? আমার একটু ইমার্জেন্সি দরকার ছিল। কত টাকা নিছস? 10,000 টাকা। 10,000 টাকা? তুই তো বাবার কাছ থেকে চাইই নিতে পারতি, কেন চুরি করলি? তোর
তোর কি মনে হয় বাবার কাছে আমি চাই নাই? বাবার কাছে চাইছি। আর বাবা কি বলছে জানিস? বলতেছে 2 দিন পর পর তোর এত টাকা লাগে কেন? এখন আমি দিতে পারবো না, ওই জন্য আমি চুরি করছি। আমি কি করব বল? কিন্তু আপু এখন কি করব বল? বাবা যদি টাকাগুলো না পায় তখন তো আমাদের 2 বোনকেই ধরবে। বল না কি করব? তুই তো এখন নিজেও ফাঁসছস, সাথে এখন আমারও ফাঁসাবি। কি যে করা যায় করা যায়। একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বল? আমাদের বাড়ির কাজের বুয়াটা আছে না, বলবো টাকাটা ও চুরি করছে, কোনো চিন্তাই নেই। ওর উপরে পুরো দোষটা দিয়ে দিলে বাবা আমাদেরও একদম সন্দেহ করবে না। পুরো দোষটা ওর উপরে দিয়ে দিব, পরেও এমন মার খাবে। আর ওর কাছে তো টাকা নাই, টাকা তো তুই নিছিস। বাবা আসলে বলবো তুইও কিছু জানিস না, আমিও কিছু জানি না। স্বর্ণা, আখি, আচ্ছা আমার বাসায় তো কখনো এই ঘটনা ঘটে না। কি হয়েছে বাবা? আরে আমার মানিব্যাগ থেকে কিছু টাকা মিসিং হয়েছে। আচ্ছা কে নিতে পারে বলতো? স্বর্ণা, তুই নিয়েছিস? না বাবা, আমি কেন তোমার মানিব্যাগ থেকে টাকা নিব? আমার যখন যা প্রয়োজন হয় তখন তো তুমি আমাকে আয়না দাও, তাই না? আমি কেন তোমার মানিব্যাগ থেকে শুধু শুধু তোমাকে না জানাই টাকাটা নিব? বাবা, এই বাড়িতে কি শুধু আমরা 3 জন থাকি? আরেকজনও তো আছে, ওই যে কাজের বুয়া, ওর তো চুরি করার স্বভাব আছে। যাই দেখো ওই টাকাটা নিছে। ও তুই ঠিক বলেছিস তো, আমি তো কাজের চাপে ভুলেই গেছিলাম যে তাই তো টাকাটা সেই নিয়েছে। এই ডাক বুয়াকে ডাক। ঠিক আছে। বুয়া, বুয়া, এই বুয়া কই গেলি তুই? এই কি যে, হয়েছে? ডাকতেছেন কেন? কি হইছে না? তুই আমার বাবার মানিব্যাগ থেকে 10,000 টাকা চুরি করছিস কেন? কি কর ম্যাডাম, যখন যা চুরি হয় তাতেই আমার দোষ। এর আগে মোবাইল চুরি হইলো বললেন, মোবাইল ঘরের থেকে বাজলো। আবার আজকে কইতেছেন কি 10,000 টাকা চুরি হয়েছে। 10,000 টাকা কি আমি নিছি? আমি টাকা নিয়ে কি করুম? আপনাদের কাছে তো আমি 30,000 টাকা পাবো। বুঝতে পারছি, ওই কথা কইছি আর টাকা চাইছি, এই জন্য আপনারা প্রত্যেকটা দিন আমার একটা না একটা অন্যায় ধরতেছেন আর আমার শরীরে মারধর করতেছেন। কেন, আমার কি মানুষ মনে হয় না? আমি কি মানুষ না? একদম তর্ক করবি না মুখে মুখে। টাকা কি করছস সেটা বল। বললাম তো আমি টাকা নেই, আমি চোর না। দেখছো বাবা, চোরের মার বড় গলা। টাকা নিয়ে এখন বলতেছে টাকা নেয় নাই, আবার ওই যে তোমার কাছে 30,000 টাকা চাইছে, টাকাটা ওই নিছে। বাবা তুমি ভালো করে জোর দাও, দেখবা সব সুর করে বলে দিবে। হ্যাঁ বাবা, তাই তো, টাকাটা ওই নিছে। এই বাড়িতে তো আমরা 3 জন ছাড়া আর কেউ নেই, আর আমরা তো কখনো টাকায় হাত দিব না। ওই চুরি করছে টাকাটা। এই শোন, তুই আমার কাছে 30,000 টাকা পাস না, এই 10,000 টাকা মাইনাস করে দিলাম, আর 20,000 টাকা হচ্ছে তোর জরিমানা, ঠিক আছে? আর কালকের থেকে আর আমার বাড়ির 30 জনের জন্য না দেখি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, অনেক কিছু সহ্য করছি, আর করুম না। আমি আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম, আল্লাহই আপনাকে শাস্তি দিব। মাদবু সাহেব, আপনি তো জানেন আমি মানুষের বাড়ি কাজ করি, অনেক কষ্টে থাকি। চল লাথি গোতা যা আছে সবই আমার কপালে জোটে। তাগো কাছে আমি এতদিন ধরে কাজ করতেছি, 30,000 টাকার মতো পাই, তারা তো সেইটাও দেয় না। যখনই চাইতে চাই সে আমার অপমান করে, যা তা ব্যবহার করে। আমি কোনোদিন কোনো কিছু বলি না, আজকে আমারে কার ধরে বাড়ির থেকে বাইর করে দিয়েছে চুরির অপবাদ দিয়ে। কিন্তু বিশ্বাস করেন মাদবু সাহেব, আমি চুরি করি নাই। প্রত্যেকটা দিন একটা না একটা উসিলায় আমার মারধর করে। শুধুমাত্র আমার ছেলেটা পরীক্ষা দিব, পরীক্ষার ফিস আমার কাছে নাই। আমি চাইছিলাম দেখে আমার মাথা দেয়ালের সাথে বাইরেছে, চুল ধরে ঝাঁকুনি দিছে, লাথি মারছে। এখন বলতেছে সেই 10,000 টাকা হারাইছে, ওই 10,000 টাকা কাইটে নিব আর 20,000 টাকা জরিমানা সই আমারে দিব না। মাদবু সাহেব আপনি বলেন, যদি ওই টাকাটা না পাই আমার ছেলেটা কেমনে পরীক্ষা দিব? আমার অনেক স্বপ্ন, আমার ছেলেটা অনেক বড় হইব, ভালো একটা চাকরি করব। আমি সবার কাছে বললাম যে আমার ছেলে বড় একটা চাকরি পাইছে, কিন্তু তারা সেটা দেয় নাই, আমারে দূর দূর করে তারাই দিছে। মাদবু সাহেব আপনি এর বিচার করেন, আমি তো অসহায় মানুষ,
কাজের বুয়া, মানুষের বাড়ি বাড়ি কাজ করে, তাই বলে কি আমি মানুষ না? নিশ্চয়ই তুমি মানুষ। শাহিন, পাহাড়কে তুমি কালকে খবর দিবা, খবর দিয়ে আমার বাড়িতে নিয়ে আসবা। এর একটা কঠিন বিচার করতে হবে। তুমি কোনো চিন্তা করো না, কালকের মধ্যে এটার একটা কড়া বিচার আমি করে দেব। শাহিন, চলো। মা, গ্রামের লোকজন যদি তাদের বিচার করতে নাও পারে, আমি তোমারে কথা দিতেছি, ওই বাড়ির মানুষজন তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তোমার গায়ে হাত দিছে, ওই বাড়ির দুইটা মেয়েরে আমি তোমার পায়ের নিচে এনে ফেলবো। এটা আমি তোমার কাছে ওয়াদা করলাম। সেটা হোক 2 বছর পরে, হোক 3 বছর পরে, আর হোক 5 বছর পরে। যে বাড়ির মানুষজন আমার মায়ের চোখের পানি ঝরিয়েছে, আর আমি সন্তান হয়ে কিভাবে সহ্য করি তুমি বলো মা? আজকে আমাকে মানুষ করতে কি তুমি এত নির্যাতন সহ্য করতেছো, এত কষ্ট সহ্য করতেছো মা? বিশ্বাস করো, আমি এই ব্যাপারটা মেনে নিতে পারতেছি না। আমার যে কি কষ্ট হচ্ছে মা, একমাত্র আমি জানি। তুমি যখন মাতবরের কাছে তোমার দুঃখের কথাগুলো বললে, আমার কাছে মনে হলো যে আমি সন্তান নামের একজন কলঙ্ক। চলো মা, বাড়িতে চলো। চল। কি ব্যাপার বাবাজি, তোমাকে বিষণ্ণ বিষণ্ণ লাগছে? তুমি একটা শিক্ষিত ছেলে, এলাকার মধ্যে তোমার অনেক নাম। আচ্ছা, কি হয়েছে তোমার? কাকা, পারিবারিক একটা ঝামেলার মধ্যে আছে, অনেক টেনশনের মধ্যে আছে। কি করব কিছুই বুঝে উঠতে পারতেছি না কাকা। পারিবারিক ঝামেলা সবারই থাকে, তো তোমার এমন কি ঝামেলা বলো তো? একটা বাড়িতে আমার মা 30,000 টাকা পায়, সেই 30,000 টাকা নেওয়ার জন্য প্রতিনিয়ত তার বাড়িতে গিয়ে কাজ করতেছে, কিন্তু সে টাকা পয়সা দিচ্ছে না। এমনকি আমার মায়ের গায়ে তারা হাত পর্যন্ত তোলে। একটা বড় চিন্তা করে না যে আমরা কার গায়ে হাত তুলতেছি। এদিকে আমার টাকা পয়সা দরকার, আমি কলেজে টাকা পয়সা দিতে পারতেছি না। 10,000 টাকা আমার ডিউ আছে, সময় মতো যদি আমি টাকাগুলো দিতে না পারি আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি তো ভালো করে জানেন যে আমার নিজেরই কোনো কাজকর্ম নেই। একটা চাকরির জন্য চেষ্টা করতেছি, ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। একটু ব্যবস্থা করে তার কাছ থেকে টাকাগুলো তুলে দিলে আমাদের খুব উপকার হয় কাকা। বাবাজি, আসলে এর থেকে বের হতে গেলে তোমাকে স্বাবলম্বী হতে হবে, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। অবশ্য আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, সেটা কি তুমি শুনবা? কাকা আপনি কি বলছেন? আপনি বলবেন আর আমি শুনবো না, এটা হইলো? প্লিজ কাকা একটু বলেন। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সোনালী, উনি অনেক ভালো মানুষ, তুমি ওর কাছে যাও। সে অনেক মানুষের পাশে দাঁড়িয়েছে। আমার ধারণা তোমার কথা যদি সোনালীকে সব কথা বলো, তাহলে সে অবশ্যই তোমার পাশে দাঁড়াবে। কাকা আপনি যদি আমার জন্য একটু সুপারিশ করতেন তাহলে আমার জন্য অনেক উপকার হতো। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে সব কথা বলবো, তারপরেও তুমি একটু গিয়ে দেখা করো। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যালো মেম্বার সাহেব, আপনার ফাইলটা নিয়ে আমার পরিষেবা চলে আসেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসেন বসেন। দেখেন, আপনার বিষয়ে আজাদ সাহেব আমাকে সবকিছু বলেছে। আসলে আমাদের ফাউন্ডেশন থেকে মাসে 2 জনের বেশি কাউকে আমরা টাকা দিতে পারি না, কিন্তু আপনি যেহেতু এখন একটা ফ্যামিলি ক্রাইসিস চলছে, সেই ক্ষেত্রে আমাদের ফাউন্ডেশন থেকে আপনাকে বিনা সুদে 3 লাখ টাকা লোন দিচ্ছি। বছরে 2টা কিস্তিতে আপনি এই টাকাটা পরিশোধ করে দিবেন। জি ইনশাআল্লাহ। আর আপনার ব্যবসা যখন সমৃদ্ধ হবে তখন
কিছু লাভের টাকা আপনি আমাদের ফাউন্ডেশনে ডোনেট করবেন। জি আচ্ছা, আপনি কি কাগজপত্র এনেছেন? জি ম্যাডাম, জি এই তো আমার কাগজপত্র। ডাক্তার, সবকিছু ওকে আছে। আপনার হচ্ছে এই জায়গাটা একটা সই করা। আচ্ছা, জি আমার কাছে। এই যে আপনার টাকাটা। জি ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। আমি তাহলে আসি ম্যাডাম। ঠিক আছে, জি, ফাইলটা নিয়ে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখ, আমরা তো ভুল করেই ফেলছি। আমরা তো আর জানতাম না আমাদের সাথে এমনটা হবে। আমাদের ইচ্ছা ছিল কি, দুই বোন দুই জায়গায় বিয়ে করব, দুই বাড়িতে যাব। আর দেখ, ভাগ্যের কি নির্মম পরিহাস, আমরা দুই বোনই একই বাড়িতে একই স্বামীর ঘর করব। আপু, তুই একটা কাজ কর, বাবাকে একটা ফোন দে। কারণ আমরা যদি সব কিছু বাবাকে বুঝিয়ে বলি, বাবা নিশ্চয়ই বুঝবে। আমাদের এই বিপদের সময় বাবা ছাড়া আর কেউ আমাদের উদ্ধার করতে পারবে না। তুই কি পাগল হয়ে গেছিস? বাবাকে এখানে ডাকবো মানে? বাবা যদি এখানে আসে তাইলে তোকে আর আমাকে খুন করে ফেলবে। বাবা, বাবা, আমরা ভুল করছি, আমাদের তুমি মাফ করে দাও। ওঠ পাচার! আজকে তোরা বিয়ের আসর থেকে দুটো বোন পালিয়ে আসলি, একবার এই বাবার কথা চিন্তা করলি না? সমাজে আমার মান ইজ্জত কোথায় যে দাঁড়িয়েছে? এলাকার মানুষ ছিছি করতেছে, ইচ্ছা করতেছে তোদের দুইটা বোনকে এখন মাটির মধ্যে পুঁতে ফেলি। বাবা, এখন তো আমরা অন্যায় করেই ফেলছি, ভুল করেই ফেলছি, কিন্তু এর থেকেও বড় একটা ভুল করে ফেলছি। কি বলিস? বিয়ের আসর থেকে পালিয়ে আসার পরেও আবার বলছিস যে আরো একটা বড় ভুল করেছিস? হ্যাঁ বাবা, আমরা দুই বোন একই ছেলেকে ভালোবাসছি এবং একই ছেলের জন্য বিয়ের আসর থেকে পালায় আসছি। আপু যা বলছে সত্যি কথাই বলছে। আমরা দুই বোন একই ছেলেকে ভালোবাসি। এখন তুমি আমাদের মারো, কাটো, যা খুশি করো, আমাদের কিচ্ছু করার নেই। ও ফরিদ, ওরা দুই বোন তো আমাকে শেষ করে দিয়েছে। এখন আমার মন চাচ্ছে কি জানিস? এই দুটোকে গুলি করে ঝাঁঝরা করে মেরে ফেলি। হ্যাঁ দুলা ভাই, আমাদের ইচ্ছে হচ্ছে দুইটাকে শেষ করে দিই, কিন্তু আপনি একটু শান্ত হন, বিষয়টা আমি দেখতেছি। না, একটু শান্ত হন। কিভাবে আমি শান্ত হব? সমাজে আমার যে মান সম্মান ইজ্জত ছিল সবকিছু তো ধুলোয় মিশিয়ে দিয়েছে। আজকে তো আমি মুখ দেখাতে পারবো না, ভরা মজলিসে ওরা পালিয়ে আসছে। এই তোরা কি করে পারলি? একটা ছেলেকে দুইটা বোন বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়ে চলে আসলি। মামা, আমরা তো জানতাম না যে আমরা দুই বোন এক ছেলেকেই ভালোবাসি। আজকে এই বাড়িতে আসার পর জানলাম। এই, ওই বদমাশটা কই? ডাক ওই বদমাশটাকে। এই হারামজাদা, এই বাড়ি থেকে বের হ। আসসালামু আলাইকুম। এটা তোর বাড়ি? হ্যাঁ, আর তোর ছেলে প্রতারণা করে আমার দুই মেয়েকে ভাগিয়ে এনেছে?
ভাই সাহেব বিশ্বাস করেন, আমার ছেলে যে এই কাজ করছে আমি কিছুই জানি না। হ্যাঁ আমি বিশ্বাস তো করেছি, এটা সব তোর চক্রান্ত, তুই চক্রান্ত করেছিস। তুই আমাদের বাড়ি কাজে বুয়া হয়ে তুই আমাদের ভাগ্নিটাকে ফুসলে ফুসলে নিয়ে আসছিস। তুই একবার চিন্তা করলি না যে তোর ছেলের কি অবস্থা হবে? বিশ্বাস করেন ভাই সাহেব, আমি কিছুই জানি না। আমার ছেলে যেগুলো করছে তাও আমি জানি না। আজকে ওরা হঠাৎ চলে আসছে, আমি তাই সব কিছু জানতে পারছি। আর কথা বলবি না, তোর ছেলেকে ডাক, তোর ছেলেকে এখন ডাক। এই ডাক, ডাক তোর ছেলেকে ডাক। ভাই সাহেব, আমার ছেলে তো বাসায় নাই। তোর এত বড় সাহস কিভাবে হয়? হ্যাঁ, আজকে আমাদের বিয়ে ছিল, তোর জন্য আমরা বিয়ের আসর থেকে পালায় চলে আসছি। তুই কেন আমাদের সাথে বেইমানি করছিস? কেন আমাদের সাথে প্রতারণা করছিস? বল বল, আমাদের সাথে এত বড় ধোঁকা কেন করলি? তোকে বিশ্বাস করে ভুল করছিলাম, এই! তোকে ভালোবাসছিলাম। আমার কাছে ছেড়ে দে ওকে, এদিকে আয়। এই বদমাশ, তোর কত বড় স্পর্ধা! আজকে আমি সমাজের একজন স্বনামধন্য ব্যবসায়ী, আমার দুটো মেয়েকে তুই প্রতারণা করে ভাগিয়ে এনেছিস। দাঁড়ান! আমি আপনার দুইটা মেয়েকে কেন আমার বাড়িতে ভাগিয়ে নিয়ে আসছি একটা বার জিজ্ঞেস করেছেন? আপনার দুই মেয়ের সাথে আমার কিসের সম্পর্ক? হ্যাঁ, আমি স্বীকার করছি যে আমি আপনার দুই মেয়ের সাথে প্রতারণা করেছি, আপনাদের পুরো পরিবারের সাথে আমি প্রতারণা করেছি। আমি আপনার ছোট মেয়েকেও ভালোবাসি, আপনার ছোট মেয়ে আমাকে ভালোবাসে। আমি আপনার বড় মেয়েকেও ভালোবাসি, আপনার বড় মেয়ে আমাকে ভালোবাসে। দেখতেই তো পাচ্ছেন আপনার দুইটা মেয়ে আমার বাড়িতে বউ সেজে দাঁড়িয়ে আছে আমার সাথে ঘর সংসার করবে বলে। হ্যাঁ সাহেব, দেখেন আপনার দুইটা মেয়ে অন্ধের মতো আমাকে ভালোবাসে, কিন্তু আমি আপনার দুই মেয়েকে একজনকে নিয়েও সংসার করব না। এটা আমার একটা প্রতিশোধ ছিল। আপনার মনে নেই? মনে নেই আপনার? এই যে আমার মা, আমাদের সংসারে একসময় হাঁড়িতে চাউল ছিল না, পাতিলে ভাত ছিল না, কত কষ্ট করছি। আমার মা আপনার বাড়িতে কাজের বুয়া হিসেবে কাজ করে সেই টাকা দিয়ে আমাকে পড়াশোনা করিয়েছে। আমার মা আপনাদের বাড়ির অনেক নির্যাতন, অনেক অত্যাচার সহ্য করেছে। কেন করেছে জানেন? আমার মা আপনার কাছে 30,000 টাকা পেত। আপনি এত ধনী থাকার পরেও, এত টাকা থাকার পরেও আপনি বলছেন আজ না কাল, কাল না পশু, কাল না তশু করতে 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 অনেক সময় পার করেছেন। সেই টাকাটা পাওয়ার জন্য আমার মা আপনার বাড়িতে কাজ করতো, আপনারা সবাই মিলে আমার মাকে অত্যাচার করেছেন। মানে কিছু থেকে কিছু হলে আমার মাকে চট, থাপ্পড়, লাথি, এমনকি আপনার এই দুই মেয়ে, আপনার দুই মেয়ের তো মা নেই, ছোটবেলা থেকে তো তার মা মারা গেছে। এই মহিলাকে যখন চুলের মুঠি ধরে যখন ওয়ালের সাথে বাড়ি খাওয়াইছে, আপনি তো ধমক দিতে পারতেন, ধমক দেননি। তাদের মায়ের বয়সী একটা বড় তাদের বিবেকে কাজ করেনি যে আমরা কি করতেছি এটা। আমি পরীক্ষা দেব, আমার টাকা পয়সা লাগবে, আমার টাকা পয়সা না হলে আমি পরীক্ষাটা দিতে পারবো না। আমার জীবনের একটা পরীক্ষা, আমি পাশ করলে ভালো একটা চাকরি পাবো, ভালো একটা অবস্থানে চলে যেতে পারবো। আমার মা আপনার হাতে পায়ে ধরেছে, আমার জন্য এতটুকু মায়া হয়নি, এতটুকু মায়া হয়নি যে সে একটা বুয়া। আর বুয়ারা কেন বড়লোক হবে? বুয়ারা কেন ভালো পয়সা কামাবে? বুয়ার ছেলে কেন ভালো একটা চাকরি করবে? বুয়ার ছেলে কেন ভালো থাকবে, ভালো খাবে? আমি স্বীকার করছি আমি অন্যায় করছি। আমি আপনার দুই মেয়েকে বিয়ের আসর থেকে আমার বাড়িতে নিয়ে আসছি। এখন দুই বোনকে নিয়ে তো সংসার করা আমার পক্ষে সম্ভব না। আপনি যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা রেখে নেব, আমার কোনো দুঃখ নেই। তুমি যে সর্বনাশটা করেছো এটা কোনো শাস্তির দাড়ি পাল্লায় মাপ হবে না। আজকে আমার আর একটা মেয়েকে কে বিয়ে করবে? আজকে সমাজে যে আমার মান ইজ্জত ধ্বংস হয়েছে সেটা আর পুনরুদ্ধার করা যাবে? হয়তো যাবে না, কিন্তু একটা মার কষ্ট একটা সন্তান কখনো সহ্য করতে পারে না। আমি আপনাদের বাড়ি লাত্তির পর লাত্তি খাইছি, কত কষ্ট করছি, এক মুঠো ভাতের জন্য কত কথা শুনছি, সেটা আমার ছেলে সহ্য করতে পারে নাই। হয়তোবা সেই রাগে দুঃখে অভিমানে এই কাজটা করছে। আপনিও তো আমার ছেলের জীবন নষ্ট করতে চাইছিলেন না? আমার ছেলে পরীক্ষা দিবে, ফিসের জন্য আমি আপনার পা ধরে কান্নাকাটি করছিলাম। আপনি কি বলছিলেন? বুয়ার ছেলেরও শিক্ষিত হবে কেন? এত শখ কিসের জন্য? ছেলের লেখাপড়া শিখানে আর তুই বুয়া বুয়ার মতো থাকবি বলেন নাই? একটু মাছের জন্য বারবার অনুরোধ করছি, আমার পোলা একটা মাছ খাইতে চাইছে, দিছেন? দেন নাই তো, বুয়া বলে লাথি মারছেন, প্লেটের ভাত খাইয়ে নিছেন। তখন তো একবারও চিন্তা করেন না আমার পোলার জীবনের কথা?
আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা কেস কাছারি করবেন, কোর্ট আদালত করবেন, যা করবেন আমি তাই মাথা পেতে নেব। আপনারা আপনার দুই মেয়েকে নিয়ে চলে যান, চলে যান। আমি তো বললাম যে শাস্তি আমাকে দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব, আমার কোনো আপত্তি নেই। দেখেন দুলাভাই, মান সম্মান যা যাওয়ার তো গেছি, এটা একটা সমাধান তো করতে হবে। দেখো সোহেল, তুমি আমার দুই ভাগ্নিকে নিয়ে চলে এসেছো, এখন দুইজনকে তো তুমি বিয়ে করতে পারবে না, তোমার একজনকে তোমার বিয়ে করতে হবে। এখন আমার এক ভাগ্নিকে তোমাকে বিয়ে করতে হবে, এতে আমার দুলাভাই রাজি থাকুক আর না থাকুক, আমি নিজে বিয়ে দিব তোমার সাথে। আমার বড় ভাগ্নিকে তুমি গ্রহণ করো। আমি তো অনেক ভয় পেয়েছিলাম যে আপনারা হয়তো আমার লাইফটাই নষ্ট করে দিবেন, কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত নেবেন, এর সিদ্ধান্তের জন্য আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ। আকি, সত্যি কথা বলতে আমি তোমাকে মন থেকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি শুধুমাত্র স্বর্ণাকে, স্বর্ণাকে মন থেকে ভালোবাসেছি। অতএব তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমরা দুই বোন তো আর একবারে সংসার করতে পারবে না, একই মানুষের স্ত্রী হতে পারবে না। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, প্লিজ তুমি তুমি অন্য কাউকে বিয়ে করো, অন্তত সুখে থাকো, শান্তিতে থাকো। আমি আমার বোনের জন্য সব কিছুই মেনে নিলাম। আসলে ভালোবাসা, বিয়ে এগুলো জোর করে কখনো হয় না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সোহেল, আমি অন্তর থেকে তোমাদের জন্য দোয়া করছি, আর কয়েকদিনের মধ্যে যাতে একটা বড় ধরনের অনুষ্ঠান করতে পারি আমি সেই ব্যবস্থা করছি। ঠিক আছে? আয় আকি, আসুন।